Okay, chapter 9. Okay. আচ্ছা, starting from chapter 9. আচ্ছা, বুঝলেন, নেক্সট ক্লাসে তাহলে আমরা চ্যাপ্টার 8 এর অ্যাসাইনমেন্ট আর 9 এর দুইটাই করবো। ঠিক আছে? না, নেক্সট ক্লাসে এক্সট্রা ক্লাস করবো। ক্লাস আর্লি স্টার্ট করি নেক্সট ক্লাস। হ্যাঁ, টিউসডেতে 10টা থেকে স্টার্ট করি, 1 ঘন্টা আগে স্টার্ট করি। তাহলে ওই যে একটা ক্লাসে ডিলে হয়েছিল ওইটা সহ মেকআপ করে ফেলতে পারবো, প্লাস আমরা দুইটাই শেষ করতে পারবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা তাহলে 10টা থেকে ক্লাস স্টার্ট করবো। হ্যাঁ, ঠিক আছে। শুধু নেক্সট ক্লাস তুমি জানাই দিও, আমি তোমার জানা দিলাম। আচ্ছা, ঠিক আছে, দেখা যাচ্ছে, সমস্যা নেই। ওকে, এখন 7C তো আচ্ছা, ঠিক আছে, এটা শেষ করি, তারপর 7C তে আবার ব্যাক করবো না। আচ্ছা, ওকে, চ্যাপ্টার 9A একদম ইজি চ্যাপ্টার। ঠিক আছে, লেটস স্টার্ট এন্ড ফিনিশ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল ইনশাআল্লাহ। 9A is radioactivity. The initial topic is, as I was saying the other day, যেগুলা কমন জিনিস এগুলা আর সেকেন্ড টাইম পড়াচ্ছি না। The initial topic is background radiation. We know what background radiation is, তাই না? Background radiation, the radiation that's present around us all the time. Despite removing all sources, there will still be in the presence of a little bit of radiation, at least, if not a lot more. ওই রেডিয়েশন আমরা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলি। ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আমাদের আশপাশে সব সময় থাকে, এন্ড এটা থাকার কিছু রিজনস আছে। উই নো দ্যাট রিজনস আর ন্যাচারাল এন্ড আর্টিফিশিয়াল বোথ। ন্যাচারালের মধ্যে কসমিক রেজ, রক্স এন্ড সয়েলস, লিভিং থিংস এগুলো আসে, রেডিয়েন্ট গ্যাস এগুলো আসে। আর আর্টিফিশিয়াল সোর্সেস এর মধ্যে পাওয়ার স্টেশন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার ওয়েস্ট, হসপিটাল যে ইউজ করি ওইটা, ঠিক আছে, মেডিসিনস, ট্যাবলেটস, কেমোথেরাপি যা আছে এই সবগুলো আসে, অ্যান্ড লং উইথ ক্যান্সার ট্রিটমেন্টস অ্যান্ড অল। ইনভেস্টিগেটিং দ্য ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। Background radiation আমরা কিভাবে করে চেক করি? We check it with the help of the GM tube. When you remove all the sources and you use the GM tube, you get the count rate, and that count rate is the background count rate. And এই ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেট আমরা অনেকবার করে মেজার করি, মেজার করে 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 সবগুলার একটা এভারেজ। এরপর ব্যাকগ্রাউন্ড কাউন্টে আমরা কি করি? নর্মাল যে সোর্সের রিডিং থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেটকে সাবট্রাক্ট করি। তাহলে আমরা অরিজিনাল রিডিং বা কারেক্টেড কাউন্ট রেট পাবো। এটা তো আমরা বুঝি। ঠিক আছে, তার মানে যে কোনো রিডিং থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেটকে সাবট্রাক্ট করে দেই, ইন দ্যাট কেস আমরা কারেক্টেড কাউন্ট রেট পাবো। আচ্ছা, গেল। আয়োনাইজিং রেডিয়েশন, এগুলো আবারও ও লেভেলস এর জিনিসপত্র। উই হ্যাভ ইট ওয়ান মোর টাইম। আচ্ছা, এখন উই হ্যাভ ইট ওয়ান মোর টাইম। এখানে ও লেভেলস এর জিনিসপত্রের মধ্যে কি আছে? যেমন অ্যালফা, বেটা আর গ্যামার প্রপার্টিজ, এগুলো পুরা ডিটেল আরেকবার আছে, একদম 100% ডিটেল আছে। হ্যাঁ, আচ্ছা, উই রিমেম্বার দ্যাট অ্যালফা ইজ 2 protons and 2 neutrons, তাই না? রাইট। আচ্ছা, আমরা অ্যালফার প্রপার্টিজ গুলা আরেকবার রিকল করি। শুধু অ্যালফা 2টা প্রোটন প্লাস 2টা নিউট্রন। It is called helium nucleus, ঠিক আছে? It has a charge of +2, তাই না? এগুলো সব ঠিক আছে। Alpha has a charge of +2, and alpha is written as 4-2, তাই না? বিকজ আলফার ম্যাস 4 আর প্রোটন নাম্বার 2। আচ্ছা, এরপরে হইতেছে আলফা যেহেতু সবার চেয়ে লার্জ, আলফা ট্রাভেলস ফিউ সেন্টিমিটার রেঞ্জ ইন এয়ার, তাই না? এগুলো খেয়াল আছে, রাইট? আর আলফা যেহেতু সবার চেয়ে লার্জ, এই কারণে আলফা কি করে? ও ট্রাভেল করার সময় সবার থেকে ইলেকট্রনসকে নক অফ করে ইট ক্যান আয়োনাইজ other elements. তার মানে alpha is most ionizing, সবচেয়ে বেশি আয়োনাইজিং হইতেছে alpha। আচ্ছা, by the way, lastly, alpha can be stopped by a paper। শেষ। These are all alpha properties। আমি এগুলো পড়াচ্ছি না, গোছু করতেছি না, জাস্ট একবার রিকল করে দিলাম। আচ্ছা, বেটার ব্যাপারে আমাদের কি কি জানা লাগবে? বেটা symbolize like this is 1 electron. Beta has a charge of
-1, আচ্ছা বেটা ইজ রিটেন অ্যাজ 0 -1, তাই না? বিকজ ম্যাচ নাম্বার 0 আর প্রোটন তো নাই, ইলেকট্রন আছে, সো আমরা -1 দেখি। আচ্ছা এরপরে হইতেছে few travels few meter range in air, তাই না? এটা হইতেছে বেটার রেঞ্জ ইন দি এয়ার। আচ্ছা এরপরে হইতেছে বেটা লেস আয়োনাইজিং দেন আলফা or moderately ionizing। অনেক সময় আমরা বলি that this is moderately ionizing because ওর ম্যাস একটু কম থাকার কারণে খুব একটা বেশি আয়োনাইজ করতে পারে না, সো ইট ইজ মডারেটলি আয়োনাইজিং। এরপরে হইতেছে বেটা স্টপড বাই থিন অ্যালুমিনিয়াম শিট। ডান, আলফা আর বেটা। আচ্ছা আর লাস্ট এগুলা, হ্যাঁ বিকজ বেটাকে কেন পজিট্রন কনসিডার করা হয়? বিকজ বেটা পজিটিভও হয়, বেটা নেগেটিভও হইতে পারে, পজিটিভও হইতে পারে। পজিটিভটা আমরা করি না, হ্যাঁ পজিটিভ হইলে ওইটাকে আমরা পজিট্রন বলি, তখন আবার যেমন নেগেটিভ হইলে ইলেকট্রন বলি, পজিটিভ হইলে পজিট্রন বলি, ঠিক আছে? এর জন্য বাট এটা আমরা করি না আর কি। আচ্ছা এরপরে হইতেছে কামিং টু গ্যামা রেডিয়েশনের ব্যাপারে। আচ্ছা আমরা গ্যামা রেডিয়েশনের ব্যাপারে কি জানি? গ্যামা যদি হয়, গ্যামা ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। গ্যামা has no charge since it has no particle, and gamma is written like this, or range key infinite in the air and least ionizing। ও আয়নাইজ অলমোস্ট করতেই পারে না, and gamma থামানোর জন্য we need lead few centimeters thickness of lead। এই হইতেছে গ্যামার প্রপার্টি। তার মানে অ্যালফা বেটার গ্যামার প্রপার্টিজ ব্যাপারে এগুলি যদি আমরা জানি মোটামুটি আমাদের ডান। হ্যাঁ এগুলি আমাদের বইতেও আছে, বহুবার আমরা জানিও, এগুলো দরকার নেই। সো এখান থেকে শুরু করে তাহলে আমি আয়োনাইজিং রেডিয়েশনের অ্যালফার প্রপার্টিজ কার কি, প্রোটন নিউট্রন ইলেকট্রন ট্রাভেলিং কি কি আছে না আছে, এগুলো আমি স্কিপ করে গেলাম, ঠিক আছে? ডিরেক্টলি চলে আসলাম এখানে। অ্যালফা পেপার দিয়ে থামতেছে, বেটা অ্যালুমিনিয়াম ফয়েল, এন্ড গ্যামা লেড দিয়ে থামতেছে। উই আন্ডারস্ট্যান্ড দিস টেবিল, তাই না? এই টেবিল তো বুঝানোর কিছু নাই, সেম জিনিসই সামারাইজ করা আছে। আচ্ছা এইবার আসি আমরা নতুন টপিকে, প্রবাবিলিটি অ্যান্ড ডিকে। আচ্ছা এখান থেকে আমরা পড়া স্টার্ট করি। There is a probability each second for a nucleus to decay, and the probability is called decay constant. Now understand, আমরা আগে একটা জিনিস পড়ছিলাম, things that are radioactive ওদের একটা কাউন্ট রেট থাকে। কাউন্ট রেট মানে হতেছে how many radiations are happening per second, that is called radioactive count rate। এখন আমি যদি বলি এইটার মধ্যে 5,000 পার্টিকেলস আছে, 5,000 পার্টিকেলের মধ্যে প্রতি সেকেন্ডে যদি আমি বলি যে 50টা রেডিয়েট করতেছে, তাহলে তুমি জিএম টিউব দিয়ে মেজার করলে রিডিং পাবা কত? 50, বিকজ দেয়ার আর 50 পার্টিকেলস বিং রেডিয়েটেড পার সেকেন্ড প্রিটি মাচ। জিএম টিউব আমাদেরকে যেই রিডিংটা দেয়, যেটাকে আমরা মেজার করি ইন বেকপেডালস, এই রিডিংটা হচ্ছে পার সেকেন্ড। বেকুয়ারেল মানে পার সেকেন্ড, তার মানে নাম্বার অফ রেডিয়েশনস হ্যাপেনিং পার সেকেন্ড। নাও ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট 5,000 পার্টিকেল থেকে যদি 50টা রেডিয়েট করে, তাহলে 10,000 পার্টিকেল থেকে পার সেকেন্ডে 100টা রেডিয়েট করবে। এটা তো স্বাভাবিক। দ্যাটস দ্য রিজন যেই কারণে তুমি 10,000 পার্টিকেলকে জিএম টিউব দিয়ে মাপলেও তোমাকে 100 অ্যান্সার দিবে, আর 5,000 পার্টিকেলকে জিএম টিউব দিয়ে মানলেও তোমাকে 50 অ্যান্সার দিবে। বিকজ জিএম টিউব যেটা মেজার করে ওইটা হইতেছে কত পার্টিকেল আছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। হোয়াটস ইম্পর্টেন্ট ইজ এখন রেডিয়েশন হচ্ছে কয়টা। 5,000 থাকলে কয়েকটা রেডিয়েট করবে, 10,000 থাকলে তার ডাবল রেডিয়েশন হবে, 15,000 থাকলে তার 3 টাইমস রেডিয়েশন হবে। সো হোয়াট জিএম টিউব মেজার্স ইজ একদম নেট কতগুলা রেডিয়েশন হচ্ছে ইন বেকুয়াডালস, তার মানে নাম্বার অফ রেডিয়েশনস হ্যাপেনিং, which you can very well understand it will vary depending on the number of particles present, because 5,000 থেকে 50টা হওয়া মানে 10,000 থেকে 100টাই হবে। However, there is this other thing
5,000 থেকে 50টা হইলে কিন্তু we do not know, remember if you can recall আমরা রেডিও অ্যাক্টিভিটি ব্যাপারে একটা জিনিস পড়ছিলাম হতেছে we don't know exactly which particle is going to radiate। তার মানে হইতেছে যদি আমি তোমারে বলিও যে 5,000-এর ভিতর থেকে 50টা পার্টিকেল রেডিয়েট করবে, দ্যাট উইল বি বেকুয়ারেলস এ মেজার করবো or per second which is measured with GMT। 5,000-এর জায়গায় 10,000 পার্টিকেল হলে 100টা হবে, বাট সিন্স আমরা জানি না যে কোন 100টা পার্টিকেল রেডিয়েট করবে, দ্যাটস দ্য রিজন যে কারণে আমরা রেডিও অ্যাক্টিভিটিকে উই কল এটা র্যান্ডম প্রসেস। ঠিক আছে, ও লেভেলস আমরা পড়ছিলাম দ্যাট রেডিও অ্যাক্টিভিটি ইজ আ র্যান্ডম প্রসেস বিকজ ইভেন ইফ উই নো যে 5,000-এর ভিতর থেকে 50টা হবে, উই উইল নেভার নো when it will radiate and exactly which particle is going to radiate. Now, according to your maths knowledge, which particle is going to radiate, এটা যদি আমরা নাও জানি, one thing we do know is there are each particle has a chance of 50 by 5,000, তাই না? এইটা তো বলা যায়, আমরা এতটুকু তো বলতে পারি। এইটা ম্যাথমেটিক্যালি আমরা এটাকে কি বলি, ডোন্ট উই কল দিস প্রবাবিলিটি, তাই না? এইটা হইতেছে প্রবাবিলিটি অফ ইচ পার্টিকেল বিং রেডিয়েটেড পার সেকেন্ড, বিকজ 5,000 থেকে 50টা হওয়া মানে প্রতি 5,000-এর মধ্যে 50 by 5,000 হইতেছে চান্সেস অফ দ্য পার্টিকেল রেডিয়েটিং। এই প্রবাবিলিটিকে আমরা ফিজিক্সে বলি হইতেছে ডিকে কনস্ট্যান্ট, বুঝতেছি? তার মানে এক একটা পার্টিকেলে রেডিয়েট করার যে চান্সেস আছে এটারে বলি হইতেছে আমরা ডিকে কনস্ট্যান্ট। ঠিক আছে, ঠিকই আছে। ব্রাইটনেস খালি বাড়ায় রাখে, রাতে এখানে খেলা টেলা দেখা হবে, সেই একদম স্টেডিয়াম বানায় ফেলা এই রুমে সবাই। আচ্ছা, আমি নিজেই তো আসি না। কোন ম্যাচ? 11টা আর্জেন্টিনার ম্যাচ আছে নেক্সট খেলা, হ্যাঁ 10টার দিকে। আরে না ধুইয়া, আমি টু স্কেয়ার্ড, আমি দেখতে পারবো না, প্যারা লাগে আমার কাছে বেশি। লাস্ট ম্যাচ যে ইন্টেন্স ছিল খেলা দেখার মাঝখানে লাস্টে 15 মিনিট দেখিনি। না না তুই কান্না করি নেই, কিন্তু আই ওয়াজ ভেরি, মানে অতিরিক্ত ইন্টেন্স ম্যাচ ছিল, মাথা খারাপ লাগতেছিল দেখতে গিয়ে। আর্জেন্টিনার লাস্ট ম্যাচ তো অস্বাভাবিক, মানে কি খেলাটা হয়েছে। বেলজিয়ামে খেলাটাও ভালো হয়েছিল, তো দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা হাইরেই তো দেখতো আরেকটু হইলে। হ্যাঁ হুম 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 হুম, একটু বেশি ফার্স্ট হাফটা অনেক স্লো খেলছে। ওরা বুঝে নাই যে কেবারে কত ভালো খেলে, এটা অনেক আন্ডারস্টিমেট করা হয়ে গেছে, বুঝছেন? এটা কিন্তু ম্যাচ শেষে মেসি নিজেও বলছে যে উই শুড হ্যাভ রিয়েলাইজ যে দিস ইজ নকআউট স্টেজ এন্ড নোবডি ইজ গোইং টু বি ইজি। এটা বোঝা উচিত। আর এই কথাটার মানে কি? তার মানে দে থট দ্যাট কেপ ভার্ডে উড হ্যাভ বিন ইজি। ঠিক আছে, তো ব্রাজিল নরওয়ের ম্যাচটা ভালো হবে, আর যাই হোক ইট উইল বি গুড ম্যাচ। হাল্যান্ড ইজ ভেরি কনফিডেন্ট, আই ডোন্ট নো ওয়াই। কে? ব্রাজিল? আরে না, তুই আর কে? তুমি আমারে বলো টিম হিসাবে হুজ বেটার? কিভাবে? আর ব্রাজিলের একটা লেগেসি আছে, তুমি ব্রাজিল র্যাপে ফেলা দিলে হবে, ব্যাপার আছে না? 5 বারের ওয়ার্ল্ড কাপ। নরওয়ে, ঠিক আছে, এটা ফর দ্য টাইম বিং, বাট ব্রাজিল ইট ক্যান কাম ব্যাক এনি টাইম। তুমি লাস্ট ম্যাচে দেখিয়ে তো বুঝাইছে ব্রাজিল চাইলে ওদের পটে। ব্রাজিল ন্যাচারালি, ওরা ন্যাচারালি ফুটবল ভালো খেলে। হুম, সেটাই। আর হাল্যান্ড ইজ ভেরি কনফিডেন্ট ফর নো রিজন, হি ইজ অলওয়েজ কনফিডেন্ট। হাল্যান্ড ইজ দ্য অনলি প্লেয়ার যে খেলার মাঝখানে পানি খায়, জানো? হাল্যান্ড খেলার মাঝখানে পানি খায়। হ্যাঁ, খেলার মাঝখানে কে পানি খায় ভাই? না, হ্যাঁ হ্যাঁ, অস্বাভাবিক খেলে, পাগলের মতো। খেলার মাঝখানে 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 গিয়ে পানি খেয়ে আসে। হাইড্রেশন ব্রেকে কেউ পানি খায় না, কিন্তু হাইড্রেশন ব্রেকে ও পানি খায়, পানি খেয়ে আবার দৌড়ায়।
তাই নাকি? স্ন্যাপচ্যাটে? এমনি ভালো আছে, ভালোই লাগে আমার। আচ্ছা so there's a probability each second for a nucleus to decay, and that probability is called the decay constant. However, it is not possible to guess to determine which nucleus will decay and when it will decay. It is not affected by the factors outside. এটা তো আমরা অলরেডি জানি। The radioactivity কে চাইলে তুমি যদি টেম্পারেচার বাড়াও, এমন না রেডিয়েশনের রেট বাড়বে। তুমি একটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল আছে, এটা নিয়ে তুমি ফ্রিজের মধ্যে রাখলা, ঠান্ডা করছো মানে যে রেডিও অ্যাক্টিভিটি রেট কমবে এমন কোনো কথা নাই, এটা ন্যাচারালি হয়। So it is not affected by the factors outside. So it is probably it is just the probability. There's a chance of decaying, and it is given with the symbol lambda. Yes, a decay constant is given with the symbol lambda. This probability is called the decay constant. It is not possible to know exactly which nucleus will decay and when it will decay. It is not even affected by the factors outside like temperature or pressure. Naturally, if a sample is larger, sample hobe na, if a sample is larger, then the number of particles decaying each second will be greater, and this is what is called the activity, and hence this is proportional to the number of nuclei in the sample. আচ্ছা, তার মানে হইতেছে কি, নাম্বার অফ পার্টিকেল যেটা ডিকে করার চান্স আছে ওইটারে বলি আমরা ডিকে কনস্ট্যান্ট। বুঝছেন? প্রবাবিলিটি ইজ ডিকে কনস্ট্যান্ট, সিম্বলাইজ উইথ ল্যামডা। আর প্রতি সেকেন্ডে যতগুলা ডিকে হচ্ছে ওইটারে বলি হচ্ছে আমরা অ্যাক্টিভিটি। ঠিক আছে? অ্যান্ড ইট কামস অ্যালং উইথ দ্য ফর্মুলা, এই যে activity equal to lambda n, obviously, because lambda মানে কি, ডিকে কনস্ট্যান্ট না, lambda মানে ডিকে কনস্ট্যান্ট। তাহলে এক সেকেন্ডে কতগুলা পার্টিকেল ডিকে করবে, probability multiplied by the total number of particles, and hence this is what it becomes. এটার সামনে আমরা মাইনাস সাইন দেই to show that particles decreasing. It is continuously at a rate of decrease. So it comes along with the formula activity equal to lambda n. This is very important. A formula আমাদের মুখস্থ রাখতে হবে। Activity equal to lambda n is the formula. The lambda is a decay constant and describes the instability of the isotope. A formula where the rate of decay of the variable is a function of itself creates the exponential decay. Obvious. আচ্ছা, এবার আসি আমরা হাফ লাইফে। হাফ লাইফ আবার আমরা পারি। হাফ লাইফ কি জিনিস? দ্য টাইম টেকেন ফর রেডিওঅ্যাক্টিভ কাউন্ট রেট টু বি হাফ অফ দি, তার মানে প্রতি সেকেন্ডে যতগুলা এখন ডিকে করতেছে প্রতি সেকেন্ডে তার হাফ ডিকে করবে এই জায়গাতে আসছে। আচ্ছা, এই মাত্র আমরা কি দেখলাম? অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মানে কি? সোজা কথা কাউন্ট রেট, প্রতি সেকেন্ডে কতগুলা ডিকে করতেছে। অ্যাক্টিভিটি বা কাউন্ট রেট এখন যা আছে, ওই জিনিসটা এখন যা আছে তার অর্ধেকে আসতে যতক্ষণ সময় লাগবে ওইটাকে বলি হইতেছে আমরা হাফ লাইফ। এটাকে যার জন্য আমরা অনেক সময় এটাও বলি that it is the time taken for the activity to be half of what it is at the moment, or sometimes কি বলি, it is the time taken for the count rate to be half of the original. Sometimes আমরা এটাও বলি it is the time taken for the number of particles to be half of the original. ঠিক আছে? কারণ হাফ যদি ডিকে হয় তাহলেই না হাফ পার্টিকেলস ডিকে হয়েছে। সো যা ছিল তার অর্ধেক পার্টিকেল ডিকে করতে যে টাইম লাগে এটাকে আমরা হাফ লাইফ বলি। Acha, it is the average time taken for the half of the original mass of the sample to decay, and the half life is different for different materials. Obviously, অনেকের half life 2 দিন 2 মিনিট 2 লাখ বছর, 2 million years, everything could have happened. Acha, so coming along with the formula, half life, it is the time taken for half of the radioactive nuclei to decay. Activity equal to কি? Lambda n. Acha, activity equal to lambda n যেটা আছে, activity is the number of particles that disintegrations happening per second, মানে disintegrates per second. আচ্ছা, lambda is proportional to the constant that is called the decay constant. আচ্ছা, আচ্ছা এখানে this no. আচ্ছা দেখো, এখন এখানে একটা ফর্মুলা যেটা আছে প্রথমেরটা, change in the particle divided by the time taken, right? This is one of them, which is equal to কি? Lambda n minus lambda n. এখন lambda n মানে কি? Isn't that activity?
তার মানে অ্যাক্টিভিটির আমাদের ফর্মুলা কি আসতেছে ইকুয়াল টু minus lambda n, and activity can also be found out by the total change in the particle divided by যতগুলা পার্টিকেল ডিকে করছে ডিভাইডেড বাই দ্য টাইম টেকেন। খেয়াল করে দেখেন তিনটা কি একই জিনিস না আসলে, তাই না? এবার বলো, মাত্রই আমরা পড়লাম দ্যাট পার সেকেন্ডে কতগুলা পার্টিকেল বের হবে, or probability multiplied by total number of particles. আমরা ম্যাথসেও তো তাই করি। আমি যদি বলি the probability is 3/10 and total হবে কতগুলা, multiplied by total number of particles করলে আমরা কি পাবো, the number of particles decaying per second। তাহলে the first formula মাঝখানেরটা goes by কতগুলা পার্টিকেল disintegrate করবে per second is equal to কি probability multiplied by the total number of particles. Now you understand the second formula is actually the same thing because total change in the particle, তার মানে আমি যদি বলি 500টা পার্টিকেল ডিকে করছে in 5 সেকেন্ড, তাহলে নাম্বার অফ পার্টিকেলস চেঞ্জ পার সেকেন্ড, সরি নাম্বার অফ পার্টিকেলস চেঞ্জড ডিভাইডেড বাই দ্য টাইম টেকেন টু চেঞ্জ দিস পার্টিকেলস করলে আমরা কি পাবো, পার সেকেন্ডে কয়টা করে পার্টিকেল ডিকে করছে ওটা পাবো না? তো ওটা পাওয়া মানে কি পাওয়া, অ্যাক্টিভিটি পাওয়া। So say it comes along with the formula activity equal to lambda n, activity equal to change in the particles divided by change in time taken। এই দুইটাকে আবার ইকুয়াল লিখলে আমরা উপরের ফর্মুলাতে যেতে পারি। আচ্ছা, now understand this is another formula, the current count rate is equal to key original count rate which is still symbolized as a naught into e to the power minus lambda t, a is equal to a naught into e to the power minus lambda t, because কেন এটা আসছে, if you can recall the radioactivity যে জিনিসটা that is exponential, প্রথমে obviously ওর যদি probability same থাকে, think of it this way, ওর probability যদি সেম থাকে তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেলস যদি কমে যেতে থাকে আস্তে আস্তে, তাহলে কি হবে, পার্টিকেল ডিকে করা কমে যাবে না, রাইট? আমি যদি বলি 10টার মধ্যে 3টা পার্টিকেল ডিকে করে, তো প্রথমে পার্টিকেল 3000 ছিল, তখন যতগুলা পার্টিকেল ডিকে করবে এটা যখন আর অনলি 30 পার্টিকেলস রিমেইনিং, তাহলে কি হবে, পার সেকেন্ডের নাম্বার অফ পার্টিকেলস কমে যাবে না? সো এইটা কি হয়, এক্সপোনেনশিয়ালি কমতে থাকে। সো ইট কামস অ্যালং উইথ দ্য লন ইকুয়েশন, and you know that the Lorne equation is given with e to the power, right? So it comes eventually down to the formula, the current activity is equal to original activity multiplied by e to the power minus probability multiplied by the time taken. Now since the activity and the number of particles present are absolutely 100% related to each other, it also leads us to the equation, the number of particles present at the moment is equal to original number of particles into e to the power minus lambda by t. This is the third formula, which is extremely important, and so is the fourth one. These formula are very, very important, each one of them. Yes, sir. আচ্ছা, এখন এইটা হইতেছে এরপরে এই জিনিস তো আমরা অলরেডি বুঝি, আর কোনো ফর্মুলা ছিল? আচ্ছা, ওকে, আরেকটা জিনিস, one last formula, that t half, which is the half life, is equal to ln 2 divided by lambda। এইটা আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যেটা সবচেয়ে বেশি ইউজড। The half-life of the material will always be equal to ln 2 divided by the decay constant। ln 2 জায়গায় we can also write 0.693, sometimes this is also written। ঠিক আছে, এই কয়টা ফর্মুলা আমাদের অ্যাবসলিউটলি মেমোরাইজ রাখতে হবে, এন্ড এইটুক দিয়েই পুরো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলা যায়। ওয়ান লাস্ট থিং ইজ, এখানে এইটা যদি হয় a is equal to a naught into e to the power minus lambda t, obviously if you turn this into the equation, ln a is equal to ln of a naught plus my আমরা যদি এখানে লন নেই, এটা তোমরা পারোই, দেখানোর দরকার নাই, এটা তো বুঝোই, তাই না? আচ্ছা, এটা যদি হয় তাহলে লন এ ইকুয়াল টু লন অফ এ নট মাইনাস ল্যামডা ইন্টু টি। আচ্ছা, তার মানে হইতেছে লন অফ এ ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি প্লাস লন অফ এ নট। আচ্ছা, এখান থেকে if we can place this in the y-axis and this in the x-axis,
then the gradient will give us the value for decay constant. Probability এখান থেকে বের করা যায়। The same equation can also be applied to the other one, which is number of particles এর জন্য। n নটের যে ইকুয়েশন আছে ওই জায়গাতেও এটা ইউজ করা যায়। এটা কেন বললাম? বিকজ এটা আসলে প্রতিবারই করতে দিবে, বারবার এই সেম জিনিসই তোমাকে করতে দিবে। ইউ নিড টু পুট ইট ইনটু দ্য স্ট্রেট লাইন ইকুয়েশন by applying ln into the equation, from where you can try finding out the decay constant by forming the straight line. and একবার স্ট্রেট লাইন হইলে ওটা গ্রেডিয়েন্ট বের করা কোনো ব্যাপার না, ঠিক আছে? সো গ্রেডিয়েন্ট বের করলে ওখান থেকে আমরা ডিকে কনস্ট্যান্ট বের করতে পারি, ঠিক আছে? দিস ইজ হাউ দিস ওয়ার্কস, ঠিক আছে? এই পর্যন্ত রাফিন, আচ্ছা কপি করেন। হ্যাঁ, এ নট হচ্ছে অরিজিনাল অ্যাক্টিভিটি, আর এ হচ্ছে কারেন্ট অ্যাক্টিভিটি। আর এন নট মানে অরিজিনাল নাম্বার অফ পার্টিকলস, আর এন মানে কারেন্ট নাম্বার অফ পার্টিকলস প্রেজেন্ট। এই আর কোনো কিছু ইজি আছে। আমি বললাম না তোমার এইসব চ্যাপ্টার্স একেবারেই ইজি। চ্যাপ্টার 9, 10, 11 এ পর্যন্ত কোনো ইয়েই ডিফিকাল্ট কোনো কিছুই আর নাই। 11 বিতে গিয়ে তোমাদের হালকা একটু অ্যাস্ট্রোফিজিক্স আছে 2টা পেজ, তাও ডিফিকাল্ট কোনো কিছু না, জাস্ট নতুন আর কি একটু। এটা কি বলো, পুরো চ্যাপ্টারই এতটুকু, পুরো চ্যাপ্টারটাই এতটুকু। হ্যাঁ, তুমি পুরো 9-এ না পড়ে যদি এতটুকু পড়ো, তাও ইউ ক্যান স্টিল অ্যান্সার 50% অফ অল দ্য কোয়েশ্চেনস। হ্যাঁ, আর এইটা তো আসলে টেকনিক্যালি তুমি পারবাই, এটা তো আসলে করার কিছু নাই। হ্যাঁ, বহু জায়গায় করছি সব স্ট্রেট লাইনের ইকুয়েশন, এটা তো প্যারাডা কিছু। টি হাফের ফর্মুলাটা খেয়াল রাখতে হবে, টি হাফ ইকুয়াল টু লন টু বাই ল্যাম্ডা, শেষ, এতটুকু খেয়াল রাখো। এইটা না, এটা ছিল না তো, না, লন টু বাই ল্যাম্ডা ছিল। আরে না, শুনুন, আচ্ছা এই যে আমি এখানেও দিয়ে দিছি, নোটেও দিয়ে দিছি, এইটুকু পড়লেই হবে, আর লাগবে না। আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটি, ডিকে কার্ভস, এই দুইটা তো বুঝতেই পারতেছো। লং হাফ লাইফ থাকলে একভাবে কমপ্লিট হবে, শর্ট হাফ লাইফ থাকলে একটু তাড়াতাড়ি কমপ্লিট হবে ওর লাইফ টাইম, এগুলো আমরা বুঝি। আচ্ছা, হাফ লাইফ গ্রাফ যেগুলো আছে এটা আমরা মাত্র করছি না, ঠিক আছে? এ নট এর গ্রাফ, এন্ড এই জিনিসও আমরা মাত্র দেখছি, দ্যাট টি হাফ ইজ ইকুয়াল টু লন টু বাই ল্যামডা। আচ্ছা দেখেন, এটা এখন ঠিক লাগে? এটা ইউ আন্ডারস্ট্যান্ড এটা কি জিনিস? মাত্র যেটা করলাম ওইটাই নাম্বার অফ পার্টিকেলস দিয়ে আরেকবার দেখানো আছে, যেটা মাত্র আমি বুঝাইলাম, একই জিনিস। এন্ড এখানে আরো ভাঙিয়ে বলা আছে why it can be put into the straight line equation in order to get the decay constant from the gradient, এনে ডিটেল বলা আছে, ঠিক আছে? আচ্ছা, এইটুক যদি ঠিক থাকে, এইবার আসি আমরা, এটা আমি আর পড়াচ্ছি না, ঠিক আছে? এটা তার পড়ানোর দরকার নেই, আমরা আসি এনার্জি ম্যাস ইকুইভ্যালেন্সে। আচ্ছা, এখান থেকে স্লোলি লেটস জাস্ট রিড দিস পার্ট। আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এই বাকিটুকু একটুখানি শেষ করে কমপ্লিট করে ফেলবো। আমাদের নেক্সট ক্লাসে আমরা আগে 8 এর অ্যাসাইনমেন্ট করবো, তোমরা অ্যাসাইনমেন্ট বই নিয়ে আসবা। আগে 8 এর বাকিটা কমপ্লিট করবো, তারপর 9-এতে মুভ করবো, ঠিক আছে? ইনশাল্লাহ আমাদের আর 2টা চ্যাপ্টার বাকি, চাইলে শেষ করে ফেলা যায়, বাট অ্যাসাইনমেন্ট করে নিই, ঠিক আছে? সবই করবো ইনশাল্লাহ, আমাদের শেষই তো সিলেবাস, একটু এই অ্যাসাইনমেন্টটা করে নিই, তারপর তোমরা যদি বলো যে কোয়েশ্চেন পেপার করতে, কোয়েশ্চেন পেপার করবো না। আচ্ছা, নেক্সট উইক কিন্তু এক্সাম আছে। হ্যাঁ, নেক্সট উইক স্যাটারডে ইউনিট 4 এর এক্সাম, আর তারপরের উইকে ইউনিট 4 এর প্রি মক হবে, কোয়ালিফাইং মক পরে নেক্সট মান্থে। হ্যাঁ, ইউনিট 4 এর নর্মাল একটা এক্সাম, আর তারপর একটা প্রি মক এক্সাম, 2টা এক্সাম হবে, ঠিক আছে? ফুল পেপারের উপর এক্সাম। তোমরা একটু বাসায় প্রিপেয়ার করো, আমি একটু সিলেবাসটা শেষ করতে থাকি, মিনওয়াইল আমি কোন সময় পড়াবো, ইনশাল্লাহ পড়াবো। মকে ট্রাই গেটিং, আরে না তুমি 70% পাওয়ার চেষ্টা করো আপাতত, অ্যাট লিস্ট ইন দ্য ফার্স্ট এক্সাম। আচ্ছা, এনার্জি ম্যাস ইকুইভ্যালেন্স, হ্যাঁ, এনার্জি ম্যাস ইকুইভ্যালেন্স হইতেছে at the nuclear level mass and energy are interchangeable, রাইট? এইটার হালকা আমরা একটা কনসেপ্ট পড়ছিলাম কোন জায়গাতে, পার্টিকেল ফিজিক্সে কিন্তু আমরা এটা পড়ছি, দ্যাট E is equal to mc স্কয়ার ইকুয়েশন আমাদেরকে কি বলে, দ্যাট যে কোনো জায়গাতে আমরা যদি পার্টিকেল লেভেলে চলে যাই, পার্টিকেল ফিজিক্সের লেভেলে বা কোয়ান্টাম লেভেলে চলে যাই, ইন দ্যাট কেস ম্যাস ক্যান বি কনভার্টেড ইনটু এনার্জি এন্ড এনার্জি ক্যান বি কনভার্টেড ইনটু ম্যাস। এন্ড তুমি বলতে পারো যেটা কোন জায়গাতে হয়, ম্যাস এনার্জিতে কনভার্ট হয় লাইন এক্সের ভিতরে, লিনিয়ার অ্যাক্সিলারেটরস এর মধ্যে হয়। এন্ড এছাড়া
ম্যাস এনার্জিতে আরো অনেক জায়গাতেই কনভার্ট হয়, যেগুলো আর্থের ভিতর হয় না, এগুলো হয় মোস্টলি ইন দ্য স্টার্স অ্যান্ড ইন আদার পার্টস অফ দ্য স্পেস। এরকম জায়গাতে হইতে পারে, ঠিক আছে। ম্যাসেস ক্যান বি কনভার্টেড ইনটু এনার্জি এন্ড টু মাচ অফ এনার্জি ক্যান অলসো প্রডিউস ম্যাস। যেমন তোমার লাইনেক্স এর মধ্যে এক্সেসিভ কাইনেটিক এনার্জি একটা পার্টিকেলকে হিট করে সামটাইমস ইট ক্যান প্রডিউস ম্যাসেস দ্যাট উইল এগেইন ডিসইন্টিগ্রেট এন্ড গো ব্যাক ইনটু এনার্জি। So this is possible. Mass and energy are two different forms of the same thing. Right? Einstein's theory of relativity demonstrated that the conversion from one particle to the other one is given with the equation E equal to mc square, where the total energy is equal to m into c square, and m means the resting mass, তার মানে নর্মাল অবস্থা ওর যে ম্যাস থাকে ওইটা। তো ওই অবস্থায় যে ম্যাস থাকবে ওটাকে আমরা m ধরবো। যদি c কে কনস্ট্যান্ট ধরি, in that case mass and energy can become directly proportional to each other. If we think that knowing the total number of particles in the equation might allow us to find out the total amount of energy, then we would be wrong. We cannot find the total energy by finding the total mass of the constituent parts of the reaction. The measured mass of the nucleus is always less than the total mass of the constituent nucleons. আচ্ছা, এইটার মানে হইতেছে কি জিনিস? তার মানে আমরা, ফর এক্সাম্পল, কেন এই জিনিসটা এখানে আরেকবার আসে, আমরা যদি H2O কে চিন্তা করি, it has one hydrogen, second hydrogen and one oxygen atom. এখন আমরা যদি এইটার ম্যাস ক্যালকুলেট করি, এইটার ম্যাস ক্যালকুলেট করি এন্ড এইটার ম্যাস ক্যালকুলেট করি, এই তিনটা মিলায় যেই ম্যাসটা পাবো আমরা, দ্যাট উইল অলওয়েজ বি, এটা হিসাবে এই তিনটা ম্যাস মিলে কার ম্যাসের সমান হওয়ার কথা, H2O না, কিন্তু ইট উইল বি লেস দ্যান H2O, because some of the energy or some of the masses will be used, or হালকা একটু ম্যাস ও কি করবে, ইউজ করবে টু কনভার্ট ইটসেলফ ইনটু এনার্জি, যেটা দিয়ে ও বন্ডস ফর্ম করতে পারবে। তার মানে এইটা টোটাল ম্যাস যদি হয় 50, আমরা দেখবো H2O হওয়ার পরে ওর ম্যাস আসছে হতেছে 49.4 মেইলি। তার মানে তার মিসিং হয়ে গেল কত, 0.6। এই যে 0.6 ম্যাস মিস হয়েছে, এটা তুমি দেখবা যে কোনো রকমের কোনো হিসাবেই আসতেছে না। সবকিছু ঠিক আছে কিন্তু ম্যাস কম আসে, আবার তুমি ওরা আলাদা করে হিসাব করে ম্যাস দেখবা বেশি আসতেছে। তার মানে হচ্ছে দিস ইজ অলসো অ্যানাদার প্লেস ওয়্যার উই নো দ্যাট দ্য ম্যাস গেটস কনভার্টেড ইনটু এনার্জি, দ্যাট ইজ নিউক্লিয়ার এনার্জি অফ দ্য পার্টিকলস ইন অর্ডার টু হোল্ড দেম ইন প্লেসেস। এই যে ম্যাস হালকা একটু কম পাই আমরা, এই ম্যাসটাকেই আমরা বলি হইতেছে ম্যাস ডিফেক্ট অর ম্যাস ডেফিসিট। আমরা যদি পার্টিকেলস এর টোটাল পার্টিকেল যতগুলা আছে, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডের কার্বনের ম্যাস, অক্সিজেন দুইটার ম্যাস ইন্ডিভিজুয়ালি নিয়ে অ্যাড করি, এক্সাক্ট প্রিসাইজ ম্যাস পাওয়ার পরে দ্য ম্যাস উইল বি মোর দ্যান দ্য ম্যাস ওয়েন ইট ইজ কার্বন ডাই অক্সাইড। এই ম্যাসটা কেন আরো বেশি হবে? বিকজ কার্বন ডাই অক্সাইড ফর্ম করার সময় পার্টিকেলস গুলোর ম্যাস হালকা একটু লস হয়, লস হয়ে দ্যাট গেটস কনভার্টেড ইনটু এনার্জি দ্যাট ইজ ইউজ টু হ্যাভ দ্য বন্ডস বিটুইন দ্য পার্টিকেলস। এই যে ম্যাসের একটা হালকা কমে যায় যখন ওরা বন্ডস ফর্ম করে, ম্যাসেরটাকে আমরা কিন্তু ডেফিসিট বা ডিফেক্ট বলি। দ্য নিউক্লিয়াস অফ ইচ অ্যাটম has a mass lower than the expected adding mass of its neutrons and protons. ইভেন যে কোনো একটা সিঙ্গেল অ্যাটমে, কার্বনের ক্ষেত্রে তুমি কার্বনের ম্যাস টোটালে যেটা আসবে, কার্বনের মধ্যে 6টা প্রোটন আর 6টা নিউট্রন আছে, 6টা প্রোটন আর 6টা নিউট্রনের ম্যাস নেওয়ার পরে আর 6টা ইলেকট্রনের ম্যাস নেওয়ার পরে এড করলে যে টোটাল ম্যাস আসবে, ও কার্বন ফর্ম করার পরে ম্যাস একটু কম দেয়। তার মানে হইতেছে কি, ইভেন অন্য কারোর সাথে বন্ড করার দরকার নেই, ওর নিজের মধ্যেও প্রোটন ইলেকট্রন সবগুলোকে এক জায়গায় আনতে গেলে কি হতো, আমি ধরলাম এটা যদি একটা প্রোটন হয়, এটা যদি একটা প্রোটন হয়, এটা একটা নিউট্রন আছে, এটা একটা নিউট্রন আছে, তুমি ইন্ডিভিজুয়ালি ওদের ম্যাস একটা একটা করে মাপো, যেই ম্যাস আসবে, ধরলাম একটা সেম অ্যাটম, সবগুলো একসাথে হয়ে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন মিলায় এটা যে হিলিয়াম ফর্ম করছে, রাইট? এই যে হিলিয়াম হওয়ার পরে তুমি দেখবা ম্যাস একটুখানি কম আসতেছে, কারণ ওর হিলিয়াম হিসাবে অ্যাটম হিসাবে বন্ড করার জন্য ওর একটু ম্যাস লুজ করতেই হবে, নাহলে ওই যে অ্যাটম, তার মানে যে এনার্জি প্রোডাকশন হচ্ছে, এনার্জি প্রোডাকশন হচ্ছে না, তখন ও কি করবে, ওর নিজের ম্যাসটাকে ও অ্যাটমে এনার্জিতে কনভার্ট করবে। ম্যাস এন্ড এনার্জি আর রিলেটেড বাই দ্য ইকুয়েশন E is equal to mc square, where E is the energy and m is the mass.
The energy holding the protons and neutrons together in an atomic nucleus, the mass defect, is converted into energy by the Einstein's equation, which also explains how a small mass can release a huge amount of energy, and that energy is called the binding energy. তার মানে ওর কার্বনের 6টা প্রোটন 6টা নিউট্রনের যেই পরিমাণ আমরা ম্যাস পাবো ইলেকট্রনটাকে নেগলিজিবল ধরে, ওই পরিমাণ ম্যাস তো আর আমরা সেম পাবো না। when it turns into কার্বন আমরা ম্যাস কি পাবো, বেশি না কম? কম পাবো। ওই যে কমছে ওই ম্যাসটাকে আমরা কি বলি, ম্যাস ডিফেক্ট বলি। ম্যাস ডিফেক্ট যতটুক হবে, এই ম্যাস ডিফেক্টটাকে আমরা যদি ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার দিয়ে এনার্জিতে কনভার্ট করি, বুঝতেছো কি বললাম? যতটুক ম্যাস কমছে ওই ম্যাসটাকে যদি আমরা এনার্জিতে কনভার্ট করি, that amount of energy has been used to form the bonds between these particles, and that energy is called the binding energy of the particles within that atom. Yes, sir. So it is calculate করা যায় আর কি, বেসিক্যালি আমরা চাইলে ক্যালকুলেট করতে পারি। The energy holding the protons and neutrons together in an atomic nucleus, the mass defect, is converted into energy by the Einstein's equation, which also explains how small mass releases a huge amount of energy. And এই এনার্জিটা খুব একটা কম না। Binding energy is calculated in mega electron volts. Atomic mass unit is denoted with this. আচ্ছা, 1U কে আমরা 1 atomic mass unit বলি। ঠিক আছে? What is this 1U? It is just like আমরা ASA ইলেকট্রন ভোল্ট পড়ছিলাম না, 1.60 into 10 to the power, না সরি 1.19. How much is 1 electron? 1.63 into 10 to the power minus 23, তাই না? মাইনাস 19, ঠিক আছে, মাইনাস 19 যেই পরিমাণ এনার্জি, এই এনার্জিটা আমরা কি বলি, 1 ইলেকট্রন ভোল্ট, রাইট? 1 electron volt আসলে কি জিনিস? It is basically that amount of energy is given a special name. এখন যদি এমন হয় 931.5 into 10 to the power 6 ইলেকট্রন ভোল্ট, যেটাকে শর্টকাটে বলতে পারি 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট, এতগুলা ইলেকট্রন ভোল্ট একসাথে করলে যেই অ্যামাউন্ট অফ এনার্জি হয় ওটাকে আমরা 1U বলি। 1U অথবা 1 অ্যাটমিক ম্যাস ইউনিট, ঠিক আছে, দ্যাট অ্যামাউন্ট অফ এনার্জি। আর তুমি বলতে পারো যে হাউ কাম এই এনার্জি হয়ে গেল ইলেকট্রন ভোল্ট, ভোল্ট হয়ে গেল কি ম্যাস? কারণ কি, এখন ম্যাস আর এনার্জি আসলে একই কথা। দ্যাট অ্যামাউন্ট অফ এনার্জি ইজ কল 1 অ্যাটমিক ম্যাস ইউনিট। সো এক্সামে 1U 2U 3U যাই বলবে ওগুলার আমাদের কনভার্ট করে নিতে হবে ইনটু মাল্টিপ্লাইং দ্যাট বাই 931.5 into 10 to the power 6 into 1.6 into 10 to the power minus 19 joules of energy. That's how we convert it. যত ম্যাস বাড়ে পার্টিকেলসের, তত ওদের বাইন্ডিং এনার্জিও বাড়তে থাকে। Isn't that obvious? হাইড্রোজেনের থেকে হিলিয়ামের বাইন্ডিং এনার্জি বেশি হবে, রাইট? তারপরে তোমার হিলিয়ামের থেকে কার্বনের বাইন্ডিং এনার্জি বেশি হবে, বিকজ ওর মধ্যে পার্টিকেলস বেশি, তাই ওদের বন্ডস ফর্ম করতে এনার্জিও কি লাগবে, বেশি লাগবে। সো when you form helium and when you form carbon has to lose a little bit more mass because ওর বাইন্ডিং এনার্জি কি বেশি। সালমা, বুঝতেছি আপনারা ঠিক আছে, রাইট? হাইড্রোজেনের থেকে, বুঝছেন, আরেকবার বলি, হাইড্রোজেনের থেকে হিলিয়ামের এন্ড হিলিয়ামের থেকে কার্বনের, ওরা যে নিজেদের মধ্যে, বুঝছেন, ওরা কিন্তু মলিকিউল ফর্ম করে নাই, অ্যাটমিক স্ট্রাকচারেই আছে, কিন্তু ওদের নিজেদের প্রোটনস নিউট্রনস ইলেকট্রনসকে এক জায়গায় রাখার জন্য লুজ আ লিটল বিট অফ দ্য ম্যাস। ওই ম্যাসটারে ও কি করবে, একটা ম্যাস ডিফেক্ট ক্রিয়েট করবে। ম্যাস ডিফেক্ট যতটুকু হবে, ওই ম্যাসটাকে দিয়ে যদি আমরা ই ইকুয়াল টু এমসি স্কয়ার ইকুয়েশনে বসাই, উই ক্যান কনভার্ট দ্যাট অ্যামাউন্ট অফ ম্যাস ইনটু এনার্জি। That is the exact amount of binding energy that the particle will need to hold its protons and neutrons together. Now understand, হাইড্রোজেনের ওর প্রোটন নিউট্রনকে ধরে রাখতে যতটা না এনার্জি লাগবে, তার থেকে কার্বনের কি লাগবে, বেশি লাগবে, বিকজ কার্বনের প্রোটন নিউট্রন বেশি। কার্বনের থেকে ধরলাম আরো কেউ যে সামনে আছে, ঠিক আছে, ওদের আরো বেশি লাগবে। কিন্তু it is seen that there is a limit to how far it acts this way. প্রথমে যখন ম্যাস নাম্বার বাড়তেছে তখন ওর